নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত মামলার শুনানি ছিল 6ই আগস্ট, এবং সেই মামলায় রাজ্য সরকারের তরফ থেকে উপস্থিত ছিলেন তুষার মেহতা, সলিসিটর জেনারেল ভারত সরকারের, তিনি উপস্থিত ছিলেন। এবং অন্য পক্ষে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আইনজীবী হিসেবে হাজির মানিকা গুরুস্বামী। আপনারা জানেন তৃণমূলের সাংসদ, কিন্তু তিনি এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হয়ে তৃণমূল কংগ্রেস সরকারের হয়ে অনেক লড়াই লড়েছেন। রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই লড়েছেন যাতে শেষ পর্যন্ত সরকারকে বাঁচানো যায়। সেই সরকার বাঁচানো যায়নি, সেই সরকার ডুবেছে। এবার তিনি হাজির এদিন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এই সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলায় কি বললেন, তিনি কার হয়ে অ্যাপিয়ার করলেন সেটা আমরা শোনাবো। কিন্তু এদিন মামলায় কি হলো, সরকারি কর্মচারীদের এই ডিএ সংক্রান্ত মামলায় জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চ এদিনের শুনানির প্রেক্ষিতে দাঁড়িয়ে পরিষ্কারভাবে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন আগামী দুদিনের মধ্যে ভার্চুয়ালি বা লিখিতভাবে বাই মেল ডিজিটালি আপনারা জানিয়ে দিন যে কি কি টাকা কোন কোন খাতে কোন কোন অ্যাকাউন্টে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকেছে। যদিও রাজ্য সরকারের তরফ থেকে এদিনে আদালতে যে রিপোর্টটা পেশ করা হয়েছে আর সেটা হচ্ছে 2008 থেকে 19 সাল পর্যন্ত বকেয়া ডিএ বাবদ মোট 11,983 কোটি টাকা, 11,983 কোটি টাকা দায় ছিল, যার মধ্যে প্রথম কিস্তিতে 7,771 কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রথম কিস্তি 11,983 কোটি টাকা, অর্থাৎ যে 25% কথা জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চ বলেছিল সেই 25%-এর মধ্যে এখনও পর্যন্ত 7,771 কোটি টাকা মেটানো হয়েছে। স্বাভাবিকভাবে যারা সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য সরকারি কর্মচারী আন্দোলনে যারা ডিএ সংক্রান্ত মামলার অ্যাপিয়ার করেছিলেন আদালতে, তাঁদের তরফ থেকে এই সংক্রান্ত ব্যাপারে তাঁদের বক্তব্য আদালতে পেশ করা হয়। সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে মানিকা গুরুস্বামী অ্যাপিয়ার করেন এবং তিনি তাঁর বক্তব্য সেখানে রাখেন। সরকারের তরফ থেকে যে ঘোষণাটা হয়েছে আপনারা জানেন যে 25% এই ডিএটা মেটানোর পর 2027 সালের জানুয়ারি মাসে দ্বিতীয় কিস্তিটা মেটানো হবে 2027 সালের জুলাই মাসে, বকেয়া ডিএর তৃতীয় কিস্তিটা মেটানো হবে এবং 2028 সালের 1 জানুয়ারি মাসের মধ্যে চতুর্থ কিস্তিটা মেটানো হবে। এই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টে যে ঘোষণাটা হয় যে আগামী 18ই আগস্ট মঙ্গলবার ডিএ সংক্রান্ত ব্যাপারে এই সরকারি তরফের সরকারের বক্তব্য, রাজ্য সরকারের বক্তব্য এবং যারা আন্দোলনরত সংগ্রামী যারা সরকারি কর্মচারী আছেন তাদের অ্যাডভোকেটরা অ্যাপিয়ার করবেন এবং সেখানে ফাইনালি সুপ্রিম কোর্ট তার বক্তব্য, ফাইনাল অবজারভেশনটা দেবেন। কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে কমপ্লায়েন্স রিপোর্টটা রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে জমা পড়ে গেছে যে তারা কমপ্লাই করবেন, কিন্তু 15% একটা ছাড় চাইছেন। সেখানেও কিছু টেকনিক্যাল বক্তব্য আছে যেটা আমি আজকে সরাসরি ভাস্করবাবুর সঙ্গে কথা বলেছিলাম যে এই লড়াইটায় ধরুন সরকার তো বলে দিয়েছে যে আমরা ডিএটা দেব এবং কোন কোন পার্টে দেব, তাহলেও এখানে আপনারা আইনজীবী রেখে এই আইনি লড়াইটা কেন লড়ছেন? সরকার তো কমপ্লায়েন্স রিপোর্ট দিয়ে দিয়েছে, তাহলে কোনো জায়গায় কি কোনো ভুল বোঝাবুঝি বা সমস্যার সংকট রয়েছে? আমি জানতে চেয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছে। আজকে কালকে সুপ্রিম কোর্টে যে মামলাটা হলো সেই মামলায় কি কি ডেভেলপমেন্ট হয়েছে, কি কি আলোচনা হয়েছে এবং পরবর্তীতে 18ই আগস্ট কি হতে পারে, এবং তার আগে যে যে জায়গায় এখনও সরকারের সঙ্গে সরকারি কর্মচারীদের বোঝাবুঝির কোনো একটা জায়গায় সমস্যা রয়েছে, সেটা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারের সঙ্গে কী নেগোসিয়েশন চালাচ্ছে, আমি সামগ্রিকভাবে এই বিষয়টা তার কাছে জানতে চেয়েছিলাম। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের। আজকে বলতে গেলে যদি সেই অর্থে বলেন মামলার দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে পূর্ণাঙ্গ শুনানি আজকে হয়নি। একটা প্রারম্ভিক একটা শুনানির জায়গাতে গেছে, কারণ কমপ্লায়েন্স রিপোর্ট নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এবার যখন শুরু হয় তখন সরকারের পক্ষ থেকে এসজি দাঁড়িয়েছিলেন মাননীয় তুষার মেহতা সাহেব। তা তিনি তখন বলেন যে সরকারের পক্ষ থেকে 7,000 কোটি টাকা অলরেডি ডিসবার্স করা হয়েছে, আমরা প্রক্রিয়াতে আছি, দিয়ে দেওয়া হচ্ছে। তো তখন সেইগুলো নিয়ে যখন আলোচনা হয় তখন আমাদের পক্ষ থেকে বলা হয় যে কর্মচারীদের পক্ষ থেকে যে হিসেব ঠিক মতো হয়নি এবং প্রচুর নিজেদের মতো করে কারিকুজি করা হয়েছে,
সুতরাং এই বিষয়গুলো ছিল, এবং তখন আমাদের আইনজীবী যিনি ছিলেন মানিকা গুরুস্বামী, তা তিনি তখন বলেন যে 7,000 কোটি টাকা ডিসবার্স হয়েছে ঠিকই, কিন্তু সরকারের ওয়ার্ক চার্জ এমপ্লয়ি, তারপরে হচ্ছে গ্রান্টি নেট খাতের যারা কর্মচারী, কলকাতা কর্পোরেশনের এরিয়ার যারা ব্যাংকগুলো থেকে যাদের পেনশন হয়, সরকারি কর্মচারী তারাও কিন্তু এখনো পর্যন্ত 1 টাকাও পাননি। সুতরাং মানে কমপ্লেন্ট সেভাবে হয়নি, অনেকটাই বাকি থেকে গেছে। আর তাছাড়া হিসেবের অনেক গোলমাল হয়েছে, আর গ্রান্টি নেটটাকে নিয়ে আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল আজকে। তখন সমস্ত কিছু শুনে এবং আমাদের পক্ষ থেকে এটাও বলা হয় যে আমরা বারবার করে মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির কাছে আবেদন করেছি যে বসার জন্য ইন পার্সন আমরা আমাদের বক্তব্য রাখতে চাই, কারণ এখানে হিসেবের অনেক করা হয়েছে। যেটা এআইসিপিআই যেটা মানাঙ্ক ছিল 536, সেটাকে চেঞ্জ করে 605 করেছে সরকার, যেটা করতে পারে না। তখন তারা বলেন যে ঠিক আছে, আমরা ডিরেক্ট দিচ্ছি, যে যা যা হয়েছে সেগুলো সব আপনাদের কাছে মানে করে মেল করে পাঠিয়ে দেওয়া হবে। এবং পরের দিন, অর্থাৎ সরকারের পক্ষ থেকে 10 দিন সময় হিসেবে নেওয়া হয় যে আমরা সরকারের মানে কাছ থেকে সমস্ত রিজেকশন নিয়ে এসে আমরা আলোচনায় বসবো। তখন সমস্ত পক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য শোনা হবে। আগামী 18 তারিখে ফিক্সড হয়েছে। আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই বিষয়টা যে মালহোত্রা কমিটির কাছে আমরা যে বক্তব্য রাখার মানে এফিডেভিট দিয়েছি আমরা লিখিত, কিন্তু মিটিং করার যে সুযোগটা হয়নি সেটা হয়তো এই 10 দিনের মধ্যে হতে পারে। আর সরকার যেহেতু কমপ্লেন্স রিপোর্টটা করবে বলেছে, ক্যারি ফরওয়ার্ড করবে বলেছে, আমাদের পক্ষ থেকে কোথায় কোথায় গ্রান্টি নেটের বিষয়গুলোকে আছে সেগুলোকেও তুলে ধরা হয়। সুতরাং আশা করা যায় যে এই সময়টার মধ্যে হয়তো গ্রান্টি নেটের যে প্রক্রিয়াটা চলছে, সরকার যেটা চালাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর তদারকিতে, সেটা হয়তো বা নোটিফিকেশন আকারে আসতে পারে। না, যেটা একটা এতে রায় বেরিয়েছে দেখলাম, সমস্ত মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে, 2 দিনের মধ্যে মামলাকারী সমস্ত পক্ষকে হস্তান্তর করতে হবে কত টাকা দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে। এটা কিভাবে সরকার জানাবে আপনাদের? ওই তো মানে মেল করে আমাদেরকে। না, সেটা কি ওভারঅল কত টাকা আমরা দিলাম, নাকি প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত টাকা রিলিজ করেছি, নাকি বকেয়া ডিএ সমস্ত ডিটেলসটাই তারা শেয়ার করবেন। সমস্ত ডিটেলসটা তাতে কি জানা যাবে যে ধরুন কলকাতা কর্পোরেশনের আওতায় যারা রয়েছেন, যাদের টাকা ঢোকা নিয়ে কনফিউশন তৈরি চলছে এখনো, তাদের ব্যাপারটাও কি আলাদা করে বোঝা যাবে যে কলকাতা কর্পোরেশন এরিয়ায় কতটা ডিআর রিলিজ হয়েছে? হ্যাঁ, আশা করি সেটা তো বোঝা যাবেই, সেই তথ্য পেলে পরে তো আমরা বুঝতে পারবোই। আর গ্র্যান্টিনেটে কত টাকা রিলিজ হয়েছে বা রিলিজ হচ্ছে কিনা, কবে হচ্ছে, সেগুলো কি এই 2 দিনের মধ্যে কোনো নোটিফিকেশনে থাকবে, নাকি সেটা 18ই অগস্টের জন্য ওয়েট করতে হবে? না, আমার মনে হয় না সেই 2 দিনের মধ্যে থাকবে। একটা প্রক্রিয়া চলছে আমাদের iOSMS পোর্টালে, একটা কাজ চলছে আর কি। এটা করতে গেলে তো একটা প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়াটা চলছে। না, সরকার কি সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিং এর সময় বলেছে যে গ্র্যান্টিনেটেও আমরা এত টাকা দিয়েছি? না, সে কথা বলি, সেটা বলেনি গ্র্যান্টিনেটে। সেটা বলেন। এর আগে তারা বলেছে আমরা রিপোর্টটাকে কমপ্লাই করছি, যার রিপোর্ট বলছি মানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেটাকে কমপ্লাই আমরা করছি, এবং অলরেডি 7,000 কোটি টাকার মতো আমরা ডিসবার্স করেছি। টোটাল কত টাকা দিতে হবে সরকারকে 8 থেকে 18-র জন্য? শুনেছিলাম তো 40 না 45,000 কোটি টাকা, যদি প্রায় 45,000 কোটি টাকার কাছাকাছি। কিন্তু এখানে একটা রিপোর্ট, আজকে রিপোর্টে দেখছিলাম যে 11,000 কোটি টাকার একটা তথ্য উপরে এসছে, যে 11,000 কোটি টাকা ইমিডিয়েটলি রিলিজ করতে হবে। বিষয়টা একটু বলবেন, মানে এটা সম্বন্ধে? যেহেতু 25% ইমিডিয়েটলি টোটাল যে এরিয়ার আছে তার 25% ইমিডিয়েটলি রিলিজ করার কথা বলা হয়েছিল। 11,983 কোটি টাকা দেয়। হ্যাঁ, এবার সরকার যেটা করেছে সেটা এই মানে মুখ্যমন্ত্রী এসে পরে আরো বেশি করে ওটাকে উদ্যোগ নিয়ে করলেন। সেটা হলো যে প্রথম যে কিস্তি, সেই কিস্তিতে, এবং ওখানে বলা ছিল যে একটা কিস্তি 25% দেবে, বাকি যে 75% সেটা কটা কিস্তিতে দেবে সেটা মালহোত্রা কমিটি ঠিক করে দেবে। তারিখগুলো বলেছে। হ্যাঁ, এবং তার প্রথম কিস্তিটাও কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। তাহলে সেই দুটো কিস্তিকে ধরে পড়ে যেটা দিয়ে দেওয়ার, সেটা কিন্তু 25%-এর বেশি হচ্ছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মানে রিলিজ করিয়েছেন। আমি একটু ভাস্করবাবু আপনাকে থামাচ্ছি। আজকে রাজ্য জানিয়েছে, কোর্টে দেখলাম 11,983 কোটি টাকা, অর্থাৎ 25%। 2008 থেকে 2019-এর মধ্যে 25% হচ্ছে 11,983 কোটি টাকা, যার মধ্যে প্রথম কিস্তিতে 7,771 কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। এবার এই ব্যাপারটা একটু কনফিউশন রয়েছে যে 11,983 কোটি টাকা তো প্রথম কিস্তিতেই প্রথম 25% হিসেবেই দেওয়ার কথা, সেখানেও তাহলে 3 থেকে 4,000 কোটি টাকা কম কেন? এই প্রশ্নটা সাধারণ মানুষের মনে উঠছে। দ্বিতীয়ত হচ্ছে, দ্বিতীয় কিস্তি 2027 সালের জানুয়ারি, তৃতীয় কিস্তি এবং চতুর্থ কিস্তি 2028 সালের জানুয়ারি মাসে, এবং বোধহয় 2027 শেষের দিকে কিছু একটা দেওয়া এরকম আছে, মাঝামাঝি একটা আছে। আমার প্রশ্নটা এখানে সেটা হচ্ছে, কিস্তিগুলো দেওয়ার ব্যাপারেও তো সরকার যে আবেদন করেছে তার তো ফয়সালা কোর্টে কিছু হয়নি, মানে সেই ব্যাপারে তো আদালত কিছু বলেনি। বলেছে কি আজকে? না, সেই বিষয়ে কোনো নির্দেশিকা আসেনি, কিন্তু এই যে টাকার অঙ্কটা নিয়ে যে বিভ্রান্তি হচ্ছে, সেই বিভ্রান্তিটার কারণটা হচ্ছে যে 25% মানে হচ্ছে 11,000 কোটি টাকা।
বুঝতে কিন্তু পারছি। সরকারকে শুধুমাত্র 25% দিলেই হবে না, কিন্তু 31শে মার্চের মধ্যে তাদেরকে ওই একটা কিস্তি ইমিডিয়েটলি 25%, তার সাথে বাকি 75%-এর প্রথম কিস্তিটা দিয়ে দিতে হতো। হ্যাঁ, তাহলে সেই দুটো ঠিক। ধরলে পরে 11,000 কোটি টাকার থেকে অনেকটাই বেশি ক্যালকুলেট হবে অ্যামাউন্টটা। আমার যতদূর মনে আছে 2026 সালের মার্চ মাসে যে এটা রেজাল্টটা ছিল যে 11,903, মার্চ বা এপ্রিল মাস, 2026 এপ্রিল বোধ হয়, না হুম হুম ইলেকশনের হুম আগে, যে প্রথম কিস্তি 25% প্রথম সপ্তাহের মধ্যে দিতে হবে, আর বোধ হয় 31শে মার্চ বা 30 এপ্রিলের মধ্যে দ্বিতীয় কিস্তির প্রথম পার্টটা, মানে পরের কিস্তিগুলো, অর্থাৎ যে 75% বাকি থাকবে তার ফার্স্ট পার্টটা দিতে হবে, তাই হ্যাঁ না? হ্যাঁ, মানে একদমই তাই। এটা এটা তো প্র্যাকটিক্যালি আগের সরকার চলে গেছে, পুরো দায়টা নতুন সরকারের ঘাড়ে চাপিয়ে গেছে। হুম এখন হুম নতুন সরকার বলছে যে আমরা 2027-এর জানুয়ারিতে আমরা প্রথম কিস্তিটা দেবো, মানে দ্বিতীয় কিস্তিটা দেবো, তৃতীয় কিস্তি জুলাইয়ে দেবো এবং চতুর্থ কিস্তি 2028-এর জানুয়ারিতে দেবো। আর তার উপর এই টোটাল ওভারঅলের উপর 15% ছাড় চাইছে। 15% যে ছাড়টা চাইছে কেন্দ্রীয় মানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে, সেই নিয়ে রাজ্য সুপ্রিম কোর্ট কোনো মন্তব্য করেছে আজকে? রায় তো দেয়নি, কিন্তু কোনো মন্তব্য কি করেছেন বিচারপতি সঞ্জয় করল, প্রশান্ত মিশ্ররা? না, এটা নিয়ে কোনো হয়নি, যেহেতু পূর্ণাঙ্গ শুনানি তো আজকে হয়নি। পূর্ণাঙ্গ শুনানি হলে এই বিষয়গুলো উঠে আসবে। কিন্তু এই ছাড়ের যে কথাটা, সেটা কিন্তু হিসেবে জাগলারি থেকেই এসেছে। ওনারা বলছেন যে আমরা যখন 1/4/2008 থেকে যখন আমরা প্রথম মানে অ্যাকচুয়াল দেওয়া শুরু করেছি, হুম, মানে রূপা 2009-এর যখন অ্যাকচুয়াল ইনসেপশন ডেট শুরু হয়েছে, হুম। তখন থেকে সেই সময়ের সময়ই কেন্দ্রে যা ডিএ ছিল সেটাকে বাদ দিয়ে রাজ্যের ওখান থেকে 1% থেকে ধরছে। আর আমরা বলছি যে আমাদের ওই সময়টা মানে 2 বছরের তো এরিয়ার বিগত বামফ্রন্ট সরকার ওটা দেয়নি আমাদেরকে। হুম, 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 এরিয়ার না দিলেও আমাদের ওটা নোশনালি পাওয়ার কথা। হুম। সুতরাং তোমাকে ওইটা নোশনালি মেটাতে হবে, এবং সেটার ক্ষেত্রে ওই যে এআইসিপিআই এর যে সেটা হচ্ছে 536 টাকা তুমি চেঞ্জ করতে পারো না। এটা হচ্ছে আজকে আমাদের আর্গুমেন্ট। আজকে আপনাদের হয়ে আইনজীবী কে দাঁড়িয়েছিলেন আদালতে? আমাদের পক্ষ থেকে ছিলেন মানিকা গুরুস্বামী। আজকে আর যেহেতু গোপাল স্যারই আমাদের আইন মানে এই সমস্ত ব্যাপারটা দেখেন, গতকালকেও গোপাল স্যারের সাথে এটা নিয়ে কনফারেন্স হওয়ার কথা ছিল, কিন্তু উনি ব্যস্ততার জন্য সেটা করতে পারেননি। আগামী সপ্তাহে আমাদের কনফারেন্স হবে। আর আজকে যেহেতু উনি অন্য মামলাতে এনগেজড ছিলেন সেটা আগে থেকেই, কারণ আজকের ডেটটা তো আর হঠাৎ করেই পড়েছে, আমাদের জানা ছিল না আর কি। সেই কারণে উনি ফাঁকা করতে পারেননি বলে আমরা তখন মানিকা গুরুস্বামীর কাছে দিয়েছিলাম। আচ্ছা, আর 18ই আগস্ট কাকে দাঁড় করাচ্ছেন আপনারা? সেটা এখনই বলতে পারছি না। এখন গোপাল স্যার যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে তো অবশ্যই গোপাল স্যার থাকবেন, এটা নিয়ে তো কোনো সন্দেহের জায়গাই নেই। আদালতে আমার যে যে জিনিসটা আমাকে বারবার ভাবাচ্ছে, রাজ্য সরকার তো আদালতে গিয়ে বলেছে আমরা মেনে নিচ্ছি, তাহলেও এই মামলাটা দীর্ঘায়িত হচ্ছে কেন? মানে এটা আমাকে কাল বারবার ভাবাচ্ছে। কোনো একটা আহ, জায়গায় কি কর্মচারীদের সঙ্গে সরকারের একটা চিন্তা ভাবনার একটা তফাৎ থেকে যাচ্ছে ডিএ প্রদান নিয়ে? হ্যাঁ, সেটা তো থাকছেই এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে মানে এই যে রিপোর্ট দেওয়া এবং সেটা করা, সেটাকে ঠিকমতো কমপ্লাই না করা, সেটাকে ঠিকমতো ব্যাখ্যা না করা, এই সব নিয়ে তারা সময়ই চাইছেন আর কি। কোনো একটা সেই জায়গা আমার মনে হচ্ছে ভাস্করবাবু, আমি বলছি, আমি এটা নিয়ে যেহেতু চর্চা একটু আপনাদের সঙ্গে লেগে থেকে করার চেষ্টা করি, কোনো একটা জায়গা থেকে আমলাতান্ত্রিকতা কি কোনোভাবে সরকারি কর্মচারীদের অসুবিধের জায়গাগুলোকে বুঝতে চাইছে না? যেমন গ্র্যান্টি নেট সংক্রান্ত নোটিফিকেশন আজও বেরোয়নি। যেমন ধরুন আমি বলছি, এই কলকাতা কর্পোরেশন এলাকার মধ্যে যে পেমেন্টটা হওয়ার কথা ছিল, সেটা নিয়ে এখনো বিস্তর মানুষ বলছেন আমাদের কাছে যে এখনো পর্যন্ত পেমেন্ট পাইনি, অথচ সরকার দেওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছে, আপনারা জানাচ্ছেন। কোনো একটা জায়গায় কি আমলাতান্ত্রিকতা, যারা আমলারা কাজ করছেন তারা কি সরকারি কর্মচারীদের এই সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করছেন না, নাকি বুঝেও একটু অবজ্ঞা উপেক্ষা করছেন? কি মনে হয় আপনার? আমার মনে হওয়াটা যদি বলতে হয় তাহলে একটু আমাকে সময়ই দিতে হবে। আমি সেই সব বাঙালিদের উদ্দেশ্যেই কথাটা বলতে চাইছি, যেসব বাঙালিরা কথায় কথায় এই উদাহরণটা টেনে নিয়ে আসেন যে একজন উচ্চশিক্ষিত আইএএস আইপিএস অফিসার কেন একজন অশিক্ষিত রাজনীতিবিদের কাছে স্যার বলবে, মাথা নত করবে। বিগত 15 বছর ধরে আমলারা কোনো মানে তথাকথিত রাজনীতির কাছে, রাজনীতিক লোকেদের কাছে একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া আর অভিষেক ব্যানার্জি ছাড়া কারো কাছে মাথা নত সেভাবে করেনি। তাদের সমস্ত ক্ষমতাটা পশ্চিমবঙ্গে বিগত 15 বছর ধরে যে শাসন দেখেছে, সেই শাসনটা ছিল সম্পূর্ণরূপে আইএএস আইপিএস কেন্দ্রিক শাসন। সেই শাসনের কুফলটা যে কি হয় সেটা রাজ্যের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। আহ, এই ব্যাপারটা যদি তাদের সেই অভ্যাসটা কিন্তু 4 তারিখের পরেও ছাড়েনি তারা। হুম। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি, এবং সরকারের প্রত্যেকটা দপ্তরেই দেখা যাচ্ছে যে তারা জানতেও পারছেন না, মন্ত্রীরা তারা মানে ট্রান্সফার করছেন নিজেদের মতো করে, মানে নিজেদের সে হল্লা রাজার দেশের মতো একটা ব্যাপার। আর এনারা সাধারণ মানুষের দুঃখ দুর্দশার জায়গাতে যেহেতু কোনোদিনই পান না, সুতরাং তাদের সেই অনুভবটাও নেই।
এটা একদম খুব পরিষ্কার কথা, এবং সেই অনুভবহীনতার জায়গা থেকেই কিন্তু কর্মচারীদের সাথে এই প্রতারণাটা হচ্ছে। আমি বলবো যে মুখ্যমন্ত্রীকে এটার বিষয়ে সবিশেষ নজর দিতে হবে, না হলে পরে কিন্তু আলটিমেটলি বদনামের ভাগিদারটা অপকর্মটা আমলারা করে, কিন্তু বদনামের ভাগিদারটা রাজনীতিবিদকে হতে হয়। সরকার যখন দিয়ে দেবো বলে মনস্থির করে রেখেছেন, তাহলে প্রশ্ন হচ্ছে সরকারি কর্মচারীদের ব্যাপারে কেন সরকারের আমলারা তাদের সঙ্গে একটা কোঅপারেটিভ মুডে যাবেন না? এটা আমাকে কিন্তু বারবার ভাবাচ্ছে, এবং কোনো একটা জায়গায় কি কোনো একটা গ্যাপ থাকছে, আমি জানি না, প্রশ্নের উত্তর খুঁজছি। আমি শুধু আপনার কাছে একটা অনুরোধ করব, সমস্ত সরকারি কর্মচারীদের হয়ে, আপনারাই একমাত্র সংগঠন যারা প্র্যাকটিক্যালি সরকারের সঙ্গে নেগোসিয়েশনও চালাচ্ছেন, আবার মানেকা গুরুর সময়কে নিয়ে গিয়ে আদালতে দাঁড় করিয়ে ডিএ সংক্রান্ত ব্যাপারটা ফয়সালা করতে চাইছেন। আমি আপনাকে অনুরোধ করব, আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং যদি সরকারের কোনো আমলা যারা অন্তত ব্যাপারটা মানবিকভাবে দেখছেন পুরো ব্যাপারটা, তাদের সঙ্গে নেগোসিয়েশনের পথটা জারি রাখুন। এই দূরত্বটা সরকারি কর্মচারীদের সঙ্গে সরকারের হওয়াটা কিছুতেই প্রার্থিত নয়, কাম্য নয়। ফলত এটা আপনারাই পারবেন, আর কোনো সরকারি কর্মচারী সংগঠন এই মুহূর্তে রাজ্যে নেই যারা এই দ্বৈত ভূমিকাটা, একদিকে আদালতেও লড়াই, আবার অন্যদিকে সরকারের সঙ্গে একটা কোঅর্ডিনেশনের ভূমিকা কাজ করা। এই চেষ্টাটা করুন ভাস্কর, অনুরোধ রইল আপনার কাছে। আমরা কিন্তু সেই কাজটা করছি দাদা, হ্যাঁ, মানে আমরা বসে নেই, আমরা সেই কাজটাই করে চলেছি। সরকারের সাথে যখন আলোচনা চলছে, সঙ্গে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই গ্যাপটা, আমি বলছি 18 তারিখের আগেই পারলে আদালতে, মানে সরকারের সঙ্গে আবার একটা, অন্তত আমলাদের সঙ্গে, সিনিয়র আমলাদের সঙ্গে বসুন, অন্তত নোটিফিকেশন গুলো পরপর জারি হোক। কেন কলকাতা কর্পোরেশন এরিয়া সবার মানে যেটা ডিক্লেয়ার্ড ছিল সরকারের পলিসি, সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে না? কেন গ্র্যান্টিনেটেড নোটিফিকেশন গুলো জারি হবে না? নোটিফিকেশন জারি হোক, প্রসেসে যে সমস্যা হচ্ছে সেটা প্রকাশ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হোক যে এই জায়গায় গত সরকার এই সমস্যা করে গিয়েছিলেন, তার জন্য আমাদের এই সমস্যা এই মুহূর্তে রয়েছে, আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা পাশে আছি। এগুলো কেন আমলাদের লেভেল থেকে হবে না? আমলারা কোথাও কোনো একটা জায়গায় যেন বুঝতে চাইছেন না। আমি বহু সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলে আমি এই কথাটা আপনাকে বলছি। একদমই আপনি ঠিক কথাই বলছেন এটা। আমরা কিন্তু সেই পথেই চলছি, সরকারের সাথে আলোচনাও করছি এই বিষয়ে সমস্যার সমাধানের জন্য। আর আদালতে যখন মামলা আসছে তখন তো খুব স্বাভাবিক আছে যে সরকার পক্ষ থেকে যখন মাননীয় তুষার মেহতা সাহেব যখন দাঁড়ান, তখন আমাদেরকেও তো সেইভাবেই তো সেই লড়াইটা লড়তে হবে। আমরা লড়াইয়ে বিশ্বাস করি। আগের সরকারের সাথে আলোচনার কোনো পরিসর ছিল না, এই সরকার গুরুত্ব দিয়ে আলোচনা করছেন। আমরা দুটো পথকেই খোলা রেখে কর্মচারীদের স্বার্থে আমরা কাজ করে চলেছি, এবং তার সাথে সাথে সরকারের যা ভালো কাজ তার যেমন প্রশংসাও করছি, জায়গায় জায়গাতে আমাদের মনে হচ্ছে যে সরকারের এই কাজটা করা উচিত হয়নি, আমরা সেখানে সমালোচনাও করছি। সেই ধারা আমাদের চলতে থাকবে। অনেক ধন্যবাদ ভাস্কর, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ দাদা।